জল শূন্য। ধনকুবের ছেলে গেল মাটির কলসি কিনতে, তবে মেয়েটি যা দেখালো তা শুনে পাথরও গলে যাবে। দর্শক, ওই বাস্তব কাহিনীটি আসাম প্রদেশের শিলচর এলাকার। সেখানে বাস করত অঞ্জলি, বয়স কেবল ২১ বছর। তবু মানসিকতা এতটাই বিশাল যে জ্ঞানী গুণী ব্যক্তিরাও তার কাছে তুচ্ছ হয়ে পড়বে। অঞ্জলি এক দরিদ্র বংশের মেয়ে ছিল। তার মা বহুদিন পূর্বেই বিদায় নিয়েছিলেন, আর বর্তমানে তার জগৎ শুধু তার পঙ্গু বাবাকে কেন্দ্র করিয়েই ঘুরপাক খেত। ক্ষুদ্র একখানা টিনের ঘর, বারান্দায় রাখা একটি ছাগল ও সারা দিনের খাটুনি, এটাই ছিল তার রুটিন। অঞ্জলি ভোর হতেই কারখানায় শ্রম দিত। এরপর পাড়ার লোকদের খাতিরে টুকটাক সাহায্য করত। ও যেটুকু রোজগার আনত তা দিয়ে বাবার ওষুধ ও গৃহস্থালির ব্যয় মেটাত। তার কাপড়ে অভাব স্পষ্ট হতো, তবুও তার দৃষ্টিতে এক পরম তৃপ্তি এবং আত্মমর্যাদা ফুটে বেরোত। অপরদিকে নগরে থাকত রাহুল, বয়স ২৩ বছর, ধনকুবের মায়ের অকুলের ছেলে। রাজকীয় প্রাসাদ, দামি দামি যানবাহন, দাসদাসী। রাহুল কখনোই কোনো জিনিসের সংকট পায়নি। তার নিকট দুনিয়া ছিল এক বিলাসী স্বপ্ন, যেখানে সবকিছুই অর্থ দিয়ে হাসিল হতো। তার আচরণে হামেশাই এক দম্ভ বেরিয়ে আসত। পয়সা দিয়ে সবই কেনা সম্ভব। তবে সেই মাসে রাজ্যের পরিস্থিতি ভীষণ ভয়ানক হলো। হঠাৎ করেই গোটা অঞ্চলে জলের প্রচণ্ড আকাল শুরু হলো। টিভি পর্দায় সব খবরে একটিই তথ্য চলছিল: পাম্প বন্ধ, সাপ্লাই নেই, লম্বা ভিড়। জনগণ রাত ৩টে হতে সারিতে দাঁড়াত, তবুও শেষে শূন্য পাত্রে ফিরত। কালো মার্কেটেও মিনারেল ওয়াটার গায়েব হয়ে পড়েছিল। দুর্দশা এতটাই শোচনীয় ছিল যে বড়লোক কিংবা নিঃস্ব সকলেই বিপর্যস্ত পড়েছিল। রাহুলের প্রাসাদেও জীবনের প্রথম ন্যায় সুইমিং পুল শুকনো হয়ে পড়েছিল। কর্মীরা ভীত ছিল। ম্যানেজার ক্রমাগত একটিই বাক্য জানাচ্ছিল: স্যার, জল নেই, এক ফোঁটাও পান করতে পারবো না। রাহুলের ক্রোধ বাড়ছিল। আমাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, তবু একটু জল কেনা যাবে না? সে ক্ষোভের বশে চেঁচালো। তার মাও সব দপ্তরে কল ঘোরালেন, লক্ষ লক্ষ টাকা ছড়ানোর অফার দিলেন। তবে সব প্রান্ত হতে একই জবাব আসছিল: ম্যাডাম, কোথাও জল মিলছে না। রাহুল জীবনের প্রথম ন্যায় টের পেল যে সম্পদও মাঝে মাঝে অকেজো হয়ে যায়। ওই মুহূর্তে দারোয়ান আস্তে আস্তে জানালো: স্যার, পার্শ্ববর্তী পল্লীতে লোকেরা এখনও মাটির কুঁয়ো থেকে জল তুলছে, আপনি চাইলে ওখান হতে আনা যেতে পারে। রাহুল শুরুতে নাক সিটকানো ভঙ্গি করল। কুঁয়ো, সেটাও আবার কাদা মাখা? তবে তৃষ্ণা ও নিরুপায়তা ব্যক্তিকে দিয়ে যে কোনো কাজ করিয়ে ছাড়ে। পরবর্তী ক্ষণেই রাহুল তার জিপে উঠে পল্লীর পানে যাত্রা করল। বস্তিতে পা দিতেই সে এক ভিন্ন পরিবেশ লক্ষ্য করল। মেঠো পথ, কুঁয়ে ঘর ও সবকটি দরওয়াজার পাশে সাজিয়ে রাখা কলসি। তার চোখে বেশ বিস্ময়কর ঠেকছিল। তবে বর্তমানে তার হাতে বিকল্প কোনো পথ ছিল না। হঠাৎই তার চোখ আটকালো অঞ্জলির ওপর, যে কুঁয়োতলায় জল সংগ্রহ করছিল। শ্রমে সিক্ত দেহ, তবে মুখে প্রশান্তি। রাহুল সরাসরি তার দিকে এগোলো ও তার সেই মেজাজে হাঁকল: এই যে, আমার জল লাগবে, যতটা পারো ভরে দাও, যত টাকা বলবে দেব। অঞ্জলি তার পানে চাইল। তার চোখে কোনো লালসা ছিল না, রয়েছিল কেবল এক স্নিগ্ধতা। সে আস্তে আস্তে প্রশ্ন করল: আপনাদের কয় পাত্র লাগবে? রাহুল বেশ কড়াভাবে বলল: যতটা আছে পুরোটা ঢেলে দাও, জলদি। অঞ্জলি কিছুক্ষণ নীরব হয়ে থাকল। এরপর কিছু না বলে ঘরের ভেতর ঢুকল ও একটি মস্ত বালতি ভর্তি জল বয়ে আনল। সে বালতিটি রাহুলের কাছে এনে দিল। রাহুল সাথে সাথে তার পকেট হতে নোট বার করে তার সামনে ধরে দিয়ে জানালো: ধরো, আরও প্রয়োজন হলে বলবে। তবে হঠাৎ এমন কিছু হলো যা রাহুল কখনো ভাবতেও পারেনি। অঞ্জলি পয়সা নিতে অস্বীকৃতি জানালো। রাহুল হতবাক হয়ে পড়ল। এর অর্থ কি? টাকা কেন ছোবে না? অঞ্জলি ধীর কণ্ঠে বলল: যখন বিপদ আসে তখন সহায়তার মূল্য ধার্য করা হয় না। রাহুলকে যেন কেউ অন্তর থেকে ধাক্কা মারল। সে প্রথম ন্যায় এমন এক ব্যক্তিকে পেল যে অর্থকে তুচ্ছ করছে। তুমি বোধহয় বুঝতে পারছো না, এখানে প্রচুর নোট। রাহুল পুনরায় প্রয়াস চালাল। অঞ্জলি মৃদু হেসে ও বলল: আমি বুঝতে পেরেছি, তবে সবকিছু অর্থ দিয়ে হাসিল করা যায় না। রাহুলের হাত ওখানেই জমে গেল। তার মুখে কোনো ভাষা ছিল না। ঠিক ওই মুহূর্তে ভেতর থেকে গোয়ানির শব্দ আসল। রাহুল উকি দিল। একজন বৃদ্ধ মাচায় পড়ে রয়েছেন, ক্লান্ত ও রুগ্ন। অঞ্জলি সাথে সাথে ওখানে গেল ও তার কাছে দাঁড়াল। ওষুধ খাওয়াল। রাহুল কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর আস্তে আস্তে সে নোটগুলো ফের তার পকেটে ভরে নিল।
সেদিন প্রথম ন্যায় ধনকুবের রাহুলের মনে হল যে সে বোধহয় দুনিয়ার সর্বাধিক দামি বস্তু সহমর্মিতা হতে অনেকটা বিচ্ছিন্ন। যখন সে ফিরতে শুরু করল তখন অঞ্জলি কেবল এইটুকুই বলল, যদি পুনরায় দরকার পড়ে তবে চলে আসবেন। রাহুল তার পানে চাইল। এবার তার চোখে দম্ভ ছিল না, বরং এক গভীর স্তব্ধতা বিরাজ করছিল। জিপে উঠে সে পিছনে ঘুরে পল্লীর পানে তাকাল। যে বস্তিকে সে একটু আগে হীন মনে করছিল, আজ ওখানেই সে সবচেয়ে মহামূল্যবান শিক্ষাটি পেয়েছে। এবং সেদিন রাহুলের ভেতরে নতুন কিছু জাগতে শুরু করেছিল। তবে সে নিজেও বুঝত না যে এই বদল তাকে কোথায় টেনে নেবে। পরের দিন ভোরে রাহুল যখন নিদ্রা থেকে জাগল, তখন তার হৃদয়ে এক অজানা যন্ত্রণা কাজ করছিল। গতদিনের সমগ্র ঘটনা ক্রমাগত তার নয়নের সামনে জাগছিল। অঞ্জলির পয়সা নেওয়ায় অস্বীকৃতি জ্ঞাপন, তার স্নিগ্ধ গলার স্বর ও তার পীড়িত বাবার গোঙানি। প্রথম ন্যায় তার রাজকীয় কক্ষের সমস্ত কিছু অসার বোধ হতে শুরু করল। সুইমিং পুল আজও শুকনো পড়ে রয়েছে। জলের সংকট অধিক ভয়ানক হয়েছিল। টেলিভিশনে বলা হচ্ছিল যে অবস্থা বর্তমানে আরও শোচনীয় হয়ে পড়েছে। জনগণের রান্নাঘরের কল শুকনো হয়ে গেছে। নগর জুড়ে হাহাকার চলছে ও গরিব মানুষগুলো সর্বাধিক ভীষণ বিপদে পড়েছে। তবে এবার রাহুলের ভাবনায় কেবল নিজের কষ্টের বিষয়টা ছিল না, তার সেই ভাঙা কুড়েটির কথা মনে আসছিল, যেখানে অঞ্জলি তার বাবার খাতিরে সব রকম কষ্ট সহ্য করছিল। অতিরিক্ত কিছু না ভেবে রাহুল পুনরায় সেই পল্লীর উদ্দেশ্যে যাত্রা করল। এবার তার চলার মাঝে গতদিনের সেই ঔদ্ধত্য ছিল না। সে যেতেই দেখল অঞ্জলি মাটিতে বসে তার বাবার জন্য ভেষজ পিসছে। তার বাবার চেহারা পূর্বের তুলনায় অধিক রুগ্ন দেখাচ্ছিল। রাহুল আস্তে আস্তে সামনে গেল এবং প্রথমবারের ন্যায় শান্ত স্বরে বলল, কেমন আছেন আপনার বাবা? অঞ্জলি তার দিকে চাইল। এবার তার দৃষ্টিতে অবাক ভাব ছিল, কারণ গতদিনের রাহুল ও আজকের রাহুলের মাঝে যোজন যোজন পার্থক্য ছিল। সুস্থ নেই, খুব কদিন যাবৎ ব্যথা, সে আস্তে আস্তে জবাব দিল। রাহুল কিছুক্ষণ নীরব থাকল, তারপর বলল, তুমি কি বদ্যি ডেকেছ? অঞ্জলি মৃদু হাসল, তবে সেই হাসিতে যন্ত্রণা ছিল। বদ্যি ডাকার নিমিত্তেও তো অর্থের দরকার পড়ে। এই বাক্য শুনে রাহুলের অন্তর যেন ভেতর থেকে শিউরে উঠল। তার স্মরণে এলো সে বহুবার তুচ্ছ তুচ্ছ কারণে লক্ষ লক্ষ অর্থ অপচয় করে দিত, কিছু না বুঝেই। ওই মুহূর্তে অঞ্জলির বাবা আস্তে আস্তে ডাকলেন, মা, একটু জল দে। অঞ্জলি সাথে সাথে দাঁড়িয়ে ভেতরে ঢুকল ও একটি ভাঙা গ্লাস নিয়ে আসলো। ওতে কেবল সামান্য জল ও গুড় ছিল। রাহুল খেয়াল করে দেখল অঞ্জলি নিজের ভাগে এক ফোঁটাও রাখেনি। সে নিজেকে সামলাতে পারল না ও প্রশ্ন করে বসল, তুমি পান করবে না? অঞ্জলি বাবাকে খাওয়াতে খাওয়াতে জানালো, বাবা প্রথমে খাক, আমি পরে পান করে নেব। রাহুলের নয়ন অশ্রুতে ভিজে উঠল। সে আস্তে আস্তে বলল, তবে তুমি তো নিজের নিমিত্তে এক ফোঁটাও রাখনি। অঞ্জলি তার পানে চাইল ও জানালো, বাবা তৃষ্ণার্ত থাকলে নিজের গলা ভেজাতে ঠিক লাগে না। এই বাক্যগুলো সোজা রাহুলের অন্তরে বিঁধে গেল। সে ওখানেই স্থির হয়ে থাকল, যেন তার মাঝে অজানা কিছু গুড়িয়ে যাচ্ছিল। প্রথমবারের ন্যায় সে টের পেল খাঁটি বিত্ত বৈভব কি। কিছুক্ষণ বাদে যখন অঞ্জলি উঠোনে এলো, তখন রাহুল আস্তে আস্তে জানালো, আমার একটু জল লাগবে। অঞ্জলি শব্দ না করে পুনরায় জল ঢেলে দিল। তবে এবারে রাহুল নোটগুলো বাড়িয়ে ধরে দ্বিধা নিয়ে জানালো, এগুলো রাখো। অঞ্জলি পুনরায় মানা করল, গতদিনও জানিয়েছিলাম, বিপদে সহায়তা দিলে অর্থ ছুতে নেই। রাহুল এবার নীরব হয়ে থাকল না। সে নিঃশ্বাস ফেলে জানালো, তবে এবারে আমি নিচ্ছি না, আমি তোমাদের সহায়তা দিতে চাই। অঞ্জলি তার নয়নের পানে চেয়ে থাকল। সে টের পেল যে এবারে রাহুল খাঁটি বাক্য বলছে। সহায়তা গোপনে নয়, প্রকাশ্যে এসে দিতে হয়। সে ধীর গলায় জানালো। রাহুল আস্তে আস্তে মাথা নত করল। সম্ভবত প্রথমবারের ন্যায় সে তার দম্ভকে সম্পূর্ণভাবে বিসর্জন করেছিল। বেশ তো, আমি সরাসরিভাবেই সহায়তা দিতে ইচ্ছুক, সে জানালো। অঞ্জলি কিছুই জানালো না, তবে তার দৃষ্টিতে খানিকটা আর্দ্রতা ফুটে উঠল। ওই দিন রাহুল প্রাসাদে ফিরে এলো, তবে তার অন্তর ওখানেই আটকে থাকল। সারা রাত সে চিন্তা করতে শুরু করল। সে কি আসলেই ভীষণ লোভী ছিল? সে কি কখনো অপরের যন্ত্রণা অনুভব করার প্রয়াস করেছে? পরের দিন ভোরে রাহুল একটি থলি নিয়ে পুনরায় বস্তিতে এলো।
এবারে তার পকেটে নোট ছিল না, বরং ভেষজ ও কিছু ফলমূল ছিল। সে সরাসরি অঞ্জলির পুলেতে ঢুকল ও কোনো সংকোচ ব্যতীতই জানালো, এগুলো আঙ্কেলের নিমিত্তে ভেষজ ও খানিকটা ফলমূলও এনেছি। অঞ্জলি নিঃশব্দে তাকে খেয়াল করতে থাকল। রাহুল পুনরায় জানালো, এবারে আমি গোপনে নয় প্রকাশ্যে দাঁড়িয়ে সহায়তা দিচ্ছি। কিছুক্ষণ যাবৎ তাদের মধ্যে নিস্তব্ধতা ছেয়ে থাকল। এরপর অঞ্জলি আস্তে আস্তে থলিটি ধরল ও জানালো, শুক্রিয়া, কিন্তু এটি কোনো করুণা নয়, এটি সহমর্মিতা। রাহুলের নয়নে অশ্রু জমে উঠল। সে আস্তে আস্তে জানালো, সম্ভবত আমি সবে শিখতে আরম্ভ করেছি। ঠিক তখনই অঞ্জলির বাবা হাঁকলেন, মা, কি দাঁড়িয়েছে? অঞ্জলি হাস্যমুখে জানালো, বাবা, সেই ছেলেটি যে গতদিন দাঁড়িয়েছিল। রাহুল ঘরের ভেতর ঢুকল। এবারে সে নত হয়ে তাকে আদাব জানালো। অঞ্জলির বাবা তার মস্তকে হাত ছোঁয়ালেন ও জানালেন, কল্যাণ হোক বাবা। এই দোয়া পেতেই রাহুলের নয়ন গড়িয়ে অশ্রু ঝরে পড়ল। তার বোধ হল যেন সে প্রথমবারের ন্যায় খাঁটি অভিভাবক খুঁজে পেল। সে কিছুক্ষণ ওখানে শব্দ না করেই বসে থাকল। যখন সে ফিরতে শুরু করল, সে পেছনে ঘুরে চাইল। অঞ্জলি তার বাবাকে ভেষজ খাওয়াচ্ছিল ও তার অবয়বে সেই পুরনো প্রশান্তি ফুটেছিল। রাহুলের অন্তরে এক অজানা শিহরণের জন্ম নিচ্ছিল, শ্রদ্ধা, একাত্মতা ও সম্ভবত অন্য কিছু। জিপে উঠতে উঠতে সে নিজেকে শোনালো, আমি কাল পুনরায় আসব। আর এবারে এটি শুধু কোনো নিরুপায়তা ছিল না, এটি এক বন্ধন তৈরি হওয়ার সূচনা ছিল, যা অর্থ দিয়ে নয়, সহমর্মিতা দিয়ে বাঁধা ছিল। সময় আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছিল, তবে রাজ্যের পরিস্থিতি ভালোর পরিবর্তে অধিক শোচনীয় হতে আরম্ভ করেছিল। জলের আকাল বর্তমানে কেবল দুর্ভোগ নয়, বরং এক মহামারীতে রূপ নিয়েছিল। নগর জুড়ে জনতা পথে নেমে পড়েছিল। বহু প্রাসাদে কয়েকদিন যাবৎ কল খুলছিল না, এবং এর ভেতরেই রাহুলের দুনিয়ায় এমন এক বিপর্যয় নামল যা সম্পূর্ণ কিছু উল্টে দিল। একদিন ভোরে রাহুল খেয়াল করল যে তার প্রাসাদের গেটে কয়েকজন ব্যক্তি অপেক্ষা করছে। এরা আদালতের লোক। তার মায়ের অবয়বে প্রথমবারের ন্যায় পরিষ্কার আতঙ্ক ফুটে উঠছিল। মোবাইল অনবরত রিং হচ্ছিল ও প্রতিটা রিংয়ের সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল অধিক ফ্যাকাশে হয়ে পড়ছিল। রাহুল ভয় পেয়ে প্রশ্ন করল, মা, কি ঘটেছে? তার মা গুমট স্বরে জানালেন, আমাদের কোম্পানি লাল বাতি জ্বেলেছে রাহুল, সাপ্লাই রুদ্ধ হয়ে গেছে, লোকসান ছুটতেই থাকল ও বর্তমানে আমাদের হাতে অন্য কোনো কিছুই বাকি নেই। রাহুলের মুঠো গোলে মোবাইল ঘষে পড়ল। তার বোধ হল পায়ের নিচ থেকে মেঝে সরে গেছে। কয়েকদিনের ভেতরেই সমস্ত কিছু পাল্টে গেল। সেই মস্ত প্রাসাদ, সেই যানবাহনগুলো, সেই রাজকীয়তা সব নিলাম হয়ে গেল। যেই লোকগুলো পূর্বে তাদের গেটের সামনে সারি বেঁধে অপেক্ষা করত, এরা বর্তমানে কল অবধি ভারে না। রাহুল প্রথমবারের ন্যায় টের পাচ্ছিল যে দুনিয়া কতটা জলদি পাল্টে যায়। বর্তমানে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে সংসারে অন্ন জোটানোর মতো পয়সাও বেশ মুশকিল করে মিলত। জলের আকাল তো পূর্ব থেকেই ছিল, বর্তমানে তো পয়সাও জিরো। একদিন রাহুল দর্পণের সামনে স্থির ছিল। সে নিজেকে খেয়াল করল, সেই পুরনো মুখচ্ছবি, তবে বর্তমানে ওতে সেই দম্ভ নেই। তার দৃষ্টিতে আতঙ্ক ও এক চরম অবসাদ ছিল। আচমকা তার অঞ্জলির স্মৃতি স্মরণে আসলো। সেই বস্তি, সেই মেয়েটি যে কোনো প্রতিদান না চেয়েই সহায়তা করেছিল। রাহুল বিলম্ব না করে মনস্থির করল, এবারে সে ওখানে সহায়তা চাইতে এগোচ্ছিল, কিছু নিতে নয়। যখন সে বস্তিতে ঢুকল, তখন তার পা দুটো অবশ ঠেকছিল। অন্দরে শঙ্কা ছিল, অঞ্জলি কি তাকে মনে করতে পারবে? সে কি সহায়তা দেবে? সে আস্তে আস্তে ওই কুড়ের সামনে দাঁড়ালো। অঞ্জলি মাটিতে বসে কোনো ফরমাস খাটছিল। সে মুখ তুলতেই তার চোখ রাহুলের পানে আটকাল। কিছুক্ষণ যাবৎ দুজনেই একে অন্যের পানে চেয়ে থাকল। তবে এবারে রাহুলের দৃষ্টিতে সেই তেজ ভাব ছিল না, তার কপাল নিচু ছিল। রাহুল আস্তে আস্তে ডাকল, অঞ্জলি। তার কণ্ঠ কাঁপছিল। অঞ্জলি সাথে সাথে টের পেল যে খারাপ একটা কিছু ঘটেছে। সে দাঁড়িয়ে তার সামনে গেল ও জিজ্ঞেস করল, কি ঘটেছে? রাহুল এবারে নিজেকে শক্ত রাখতে পারল না। তার নয়ন গড়িয়ে অশ্রু ঝরে নামতে শুরু করল। সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, আমাদের প্রাসাদ, বিষয়, সম্পত্তি সব, সে ডুকরে ডুকরে জানালো। অঞ্জলি নিঃশব্দে খেয়াল করতে থাকল। বর্তমানে আমার হাতে অন্য কোনো কিছুই বাকি নেই, আমি সহায়তা খুঁজতে দাঁড়িয়েছি, রাহুল মাথা নিচু রেখে জানালো। এই সেই ছেলে যে কিছুদিন পূর্বেও অর্থের বড়াই দেখাত ও বর্তমানে তার পকেটে শূন্যতা বিরাজ করছে। অঞ্জলি এক পলক না ভেবেই তার বাহু টেনে নিল ও জানালো, এসো, অন্দরে চলো। রাহুল হতবাক হয়ে পড়ল। তার বোধ জেগেছিল সম্ভবত তাকে অপমানিত হতে ঘটবে, তবে ওখানে তো ভিন্ন কাণ্ডই ঘটছিল। সে অন্দরে ঢুকল। সেই পুরনো ভাঙা ঘর, সেই পবিত্রতা। তবে এবারে তার চোখে সমস্ত কিছুই ভিন্ন রকম বোধ হচ্ছিল।
অঞ্জলির বাবা মাচায় পড়েছিলেন। উনি রাহুলকে দেখেই হাস্যমুখে ডাকলেন, এসেছিস বাবা? রাহুলের নয়ন অশ্রুতে ভিজে উঠল। সে নত হয়ে ওনাকে কদমবসি করল। বস বাবা, উনি স্নেহ ভরে ডাকলেন। কিছুক্ষণ বাদে অঞ্জলি একটি প্লেট বয়ে আনল। ওতে অতি সাদামাটা অন্ন ছিল, ভাত ও অল্প একটু ডাল। সে প্লেটটি রাহুলের কাছে নামিয়ে দিল। রাহুল সংকোচ বোধ করে জানালো, না, আমি এমনভাবে কেমনে গিলব। অঞ্জলি আস্তে আস্তে জানালো, এখানটায় কেউ অচেনা নয়। রাহুল প্লেটটি টেনে নিল। সে প্রথম লোকমা ঠোঁটে ছোঁয়াতেই তার নয়ন গড়িয়ে অশ্রু ঝরে নামতে শুরু করল। এই সেই ছেলে যে কোনোদিন এতটা সাদামাটা অন্ন চোখেও দেখেনি, এবং বর্তমানে ওই অন্নই তাকে সর্বাধিক পরিমাণ তৃপ্তি যোগাচ্ছিল। সে ডুকরে ডুকরে জানালো, আমি কোনোদিন কাউকেই ইনসান বলে বোধ করিনি, কেবল অর্থকেই সর্বস্ব দান করতাম। অঞ্জলি স্নিগ্ধ কণ্ঠে জানালো, পরিস্থিতি সকলকেই বুঝিয়ে ছাড়ে। পার্থক্য কেবল এইটুকু যে কেউ বুঝে ওঠে এবং কেউ গুটিয়ে যায়। রাহুল তার পানে চাইল ও প্রথমবারের ন্যায় তার বোধ জাগল যে অঞ্জলি আসলেই ভীষণ লড়াকু। কিছুক্ষণ বাদে রাহুল নয়নের অশ্রু মুছল ও জানালো, আমি আর কারো বোঝা সেজে বাঁচতে ইচ্ছুক নই, আমি শ্রম দিতে ইচ্ছুক। অঞ্জলি হালকা হাসির বিনিময়ে জানালো, শ্রম দিতে অপমান বোধ করা ঠিক নয়, এসো একত্রে শ্রম দেব। পরের সকাল হতেই রাহুল তার সঙ্গে শ্রম দেওয়া ধরে নিল। অতি ভোরে জাগা, মাটি কুড়িয়ে আনা, কুলসি বানানো করা, রোদ্দুরে শুকানো, এইসব তার নিমিত্তে পুরোপুরি অচেনা ঠেকত। তার হাত কাদামাখা হয়ে উঠত, পেশি অবসন্ন হয়ে যেত, তবে তার অবয়বে এক পরম প্রশান্তি ছিল। পাড়ার লোকেরা তাকে তাজ্জব বনে দেখত। ও তো সেই নগরের বড় লোকটা। তবে রাহুলের বর্তমানে আর কারো ভ্রুক্ষেপ ছিল না। একদিন শ্রম দিতে দিতে তার চামড়া কেটে গেল। সে যন্ত্রণায় একটু গুঙিয়ে উঠল। অঞ্জলি সাথে সাথে তার বাহু চেপে ধরল ও জানালো, সয়ে হয়ে যাবে, প্রারম্ভে কষ্ট লাগে। রাহুল সামান্য হাসল, সম্ভবত এই কষ্টটাই আমাকে ইনসান বানিয়ে তুলছে। আস্তে আস্তে দুজনের মাঝে এক নিবিড় বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করল। এই বন্ধুত্ব বচনে নয়, বরং সহমর্মিতা ও অনুরাগের সাহায্যে বাঁধা ছিল। গোধূলিতে শ্রম সারা হলে দুজনেই দাওয়ায় জিরিয়ে আড্ডা দিত। মাঝে মাঝে রাহুল তার অতীত জীবনের স্মৃতি আওড়াত, আবার মাঝে মাঝে অঞ্জলি তার লড়াইয়ের স্মৃতি শোনাত। রাহুল বর্তমানে টেই পেয়েছিল যে দুনিয়ার খাঁটি আনন্দ বিলাসিতায় নয়, বরং হাড় ভাঙা খাটুনি ও প্রিয়জনের ভেতরে। এবং অঞ্জলিও বর্তমানে রাহুলকে শুধু নগরের একজন রইস হিসেবে নয়, বরং এক লড়াকু পুরুষ হিসেবে চিনতে আরম্ভ করেছিল। একদিন গোধূলি লগ্নে যখন দুজনেই নদীর পাড়ে জিরিয়েছিল, ঠান্ডা হাওয়া খেলছিল, রাহুল আস্তে আস্তে জানালো, সেই দিন যদি আমি বস্তিতে না দাঁড়াতাম তবে সম্ভবত আমি কোনোদিন নিজেকে চিনতে সক্ষম হতাম না। অঞ্জলি তার পানে চাইল, তবে কোনো কথাই জানালো না। ওই নিস্তব্ধতায় বহু বিষয় লুকিয়েছিল, মর্যাদা, একাত্মতা ও সম্ভবত সদ্য তৈরি হওয়া একটি বন্ধন। রাহুল বর্তমানে সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছিল, তবে সে বুঝত না যে অদূরে তার দুনিয়ায় ভিন্ন একটি বিশাল বাঁক ঘনাতে চলেছে, যা ওই বন্ধুত্বটিকে আজীবনের জন্য এক ভিন্ন পরিণতি এনে দেবে। সময় পেরোতে থাকল ও রাহুলের দুনিয়া বর্তমানে পুরোপুরি পাল্টে গেছে। যে ছেলেটি কোনোদিন রোদ্দুরে 10 সেকেন্ড স্থির দাঁড়াতেও রাজি হতো না, বর্তমানে সে ভোর হতে গোধূলি অবধি হাড় ভাঙা খাটুনি খাটছে। তার আঙুলে বর্তমানে দামি আংটি নয়, বরং খাটুনির কড়া ছিল, তবে ওই কড়াগুলোতে এক পরম তৃপ্তি লুকিয়েছিল। অঞ্জলির সঙ্গে শ্রম দিতে দিতে রাহুল বহু বিদ্যা রপ্ত করে নিয়েছিল। সে বর্তমানে কেবল কলসি প্রস্তুত করতেই নয়, বরং ওইগুলো নিখুঁতভাবে পোড়ানো, রং করা ও বাজারজাত করারও জ্ঞান আয়ত্ত করতে পেরেছিল। আস্তে আস্তে দুজনেই যুক্ত হয়ে একটি মাঝারি ব্যবসা আরম্ভ করল, পল্লীগ্রামের কলসি কুড়িয়ে নগরে পাচার করা। রাজ্যে আজও জলের অকাল টিকে আছে, আর এই সময় জনগণের নিরাপদ ও সুলভ পানীয়র দরকার ছিল। রাহুল তার অতীত নগরের কতিপয় পরিচিতি কাজে লাগান করল, কিন্তু এবারে দম্ভের বিনিময়ে নয়, বরং বিনয়ের বিনিময়ে। সে ক্রেতাদের জানালো, আমরা আপনাদের সুবিধার্থে সুলভ ও পরিচ্ছন্ন পানীয় বয়ে এনেছি, আপনারা ইচ্ছুক হলে এটি পরীক্ষা করে দেখতে পারেন। প্রারম্ভে জনতা তেমন কোনো গুরুত্ব দেখায়নি, তবে আস্তে আস্তে তাদের ব্যবসা দৌড়াতে আরম্ভ করে। কতিপয় ব্যবসায়ী তাদের কলসি নিতে আরম্ভ করল। এরপর একদিন এমন ঘনাতে লাগল যখন একজন লোকাল মিডিয়া সাংবাদিক বস্তিতে ঘুরে দাঁড়াল।
সে রাহুল ও অঞ্জলির কাহিনী জানল। এক ধনকুবেরের ছেলে যে সর্বস্ব খুইয়ে পুনরায় হাড় ভাঙা খাটুনিতে দুনিয়া সাজিয়ে তুলেছে, এবং এক নিঃস্ব মেয়ে যে কোনো স্বার্থের প্রত্যাশা ব্যতীতই তাকে সহমর্মিতা চিনিয়েছে। অল্পদিনের ভেতরেই তাদের কাহিনী চতুর্দিকে ভাইরাল হয়ে পড়ল। ফেসবুক দুনিয়ায় জনতা তাদের বাহবা দিতে থাকল। নগরে যেই সব লোকেরা পূর্বে তাদের গুনতও না, এরা বর্তমানে তাদের ব্যবসার কদর করছিল। একদিন ওই ধনী ব্যক্তিরা যারা পূর্বে রাহুলের প্রাসাদে ঘুরত, এরা বর্তমানে তার দ্বারে ঘুরে এলো। এরা জানালো, রাহুল, আমরা পুনরায় তোমাদের সঙ্গে ব্যবসায় নামতে ইচ্ছুক। তোমাদের স্টার্টআপ বেশ দারুণ দৌড়াচ্ছে। রাহুল তাদের পানে চাইল, তবে এবারে তার দৃষ্টিতে কোনো লালসা ছিল না। সে ধীর স্বরে জানালো, যখন আমার পকেটে বিত্তবৈভব ছিল তখন আপনারা পাশে ঘুরতেন, এবং যখন জিরো ছিল তখন আপনারা পিঠ বাঁকিয়ে পালিয়েছিলেন। বর্তমানে আমার আপনাদের দরকার নেই। তার বাক্যে ক্ষোভ ছিল না, ছিল শুধু বাস্তবতা। অঞ্জলি তফাতে স্থির থেকে এই দৃশ্য খেয়াল করছিল। তার অহংকার বোধ জাগছিল যে রাহুল বর্তমানে আসলেই পাল্টে গেছে। ওই গোধূলিতে পল্লীতে একটি সুন্দর জলসার বন্দোবস্ত করা সংস্করণ হয়েছিল। পল্লীর লোকেরা, নগরের কতিপয় লোকেরা ও সাংবাদিকরা সকলেই ওখানে হাজির ছিল। রাহুলকে স্টেজে আহ্বান হলো। সে আস্তে আস্তে স্টেজে এগোলো। কয়েক সেকেন্ডের নিমিত্তে সে চতুর্দিকে চোখ বুলল। সেই পুরনো মুখগুলো চেনা প্রাঙ্গণ, তবে বর্তমানে সে নিজেই পাল্টে গেছে। সে স্পিকার মুঠোয় ধরে শোনালো, আমি দুনিয়ায় বহু রঙ্গ দেখেছি, বিত্তপরিভব ও নিঃস্বতা দুটোই, কিন্তু আমি সর্বাধিক পরিমাণ যে শিক্ষাটি পেয়েছি সেটা হলো সহমর্মিতা। জনতা নিঃশব্দে গিলছিল। রাহুল পুনরায় শোনালো, যখন আমার পকেটে রাজকীয়তা ছিল তখন আমি সর্বাধিক কাঙাল ছিলাম, কেননা আমার বুকে কোনো বিবেক ছিল না, এবং যখন আমার হাতে এক কুড়িও বাকি থাকল না তখন আমি খাঁটি দৌলত ছিলাম, সহমর্মিতা। এরপর সে স্টেজের তলায় স্থির হয়ে থাকা অঞ্জলির পানে চাইল। তার নয়নে অশ্রু ছিল, তবে এবারে এই অশ্রু অসহায়তার নয়, বরং খাঁটি ভালোবাসার ছিল। রাহুল জনতার সম্মুখে শোনালো, যে মেয়েটি আমাকে এই শিক্ষা চিনিয়েছে সে ওইখানটায় স্থির হয়ে আছে। জনতার নজর অঞ্জলির পানে ঘুরে গেল। অঞ্জলি খানিকটা সংকোচ বোধ করল, তবে এরপর হাসল। রাহুল আস্তে আস্তে তার সামনে দাঁড়াল ও জনতার সম্মুখে ডাকল, অঞ্জলি, তুমি কি আমার হাতটি আজীবন ধরতে রাজি আছো? সমগ্র প্রাঙ্গণ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে পড়ল। কয়েক সেকেন্ডের নিমিত্তে দুনিয়া যেন থমকে দাঁড়াল। অঞ্জলি তার নয়নের পানে চাইল। ওখানটায় বর্তমানে দম্ভ নেই, শুধু খাঁটি প্রেম বিরাজ করছিল। সে হালকা হাসির বিনিময়ে জানালো, যদি বুকে সহমর্মিতা পটুট বাঁচে তবে আমি চিরকাল হাতটি ধরে রাখব। জনতার ভিড়ে হাততালির আওয়াজ অনুরণিত হতে শুরু করল। অঞ্জলির বাবার নয়ন গড়িয়ে অশ্রু ঝরে নামছিল। এগুলো ছিল সুখের কান্না। কিছুদিন বাদে গোটা পল্লীতে ভীষণ সাদামাটাভাবেই তাদের নিকাহ হলো। কোনো রাজকীয়তা কিংবা শোরগোল ছিল না, ছিল শুধু খাঁটি পবিত্রতা। রাহুল সাদা রঙের শুভ্র পাঞ্জাবি পরল, কিন্তু এবারে তার সর্বাধিক দামি অলংকার তার পাঞ্জাবি ছিল না, বরং তার পরিশীলিত অন্তর ছিল। অঞ্জলি তার পাশে ছিল, সেই পুরনো পবিত্রতা, সেই পুরনো সততা মেখে। নিকাহের বাদেও দুজনেই তাদের স্টার্টআপ গোটায়নি, বরং এরা ব্যবসাকে অধিক বিশাল আকার দিয়েছিল। বর্তমানে এরা কেবল জল বিক্রি করত না, বরং পল্লীর বহু বাসিন্দাকে কাজের সুযোগও দিচ্ছিল, যারা পূর্বে করুণার আশায় বসে কাটাত। বর্তমানেই এরা প্রতিবেশীদের সহায়তা যোগাচ্ছিল ও আস্তে আস্তে তাদের মাঝারি স্টার্টআপটি এক বিশাল মাইলফলকে রূপ নিয়েছিল। কাহিনীটি ওখানেই ফুরিয়ে যায় না, কেননা খাঁটি কাহিনী তো সদ্য সূচিত হয়েছিল, সহমর্মিতার, প্রেমের ও এক ভিন্ন দুনিয়ার। এই কাহিনীর নীতিবাক্য অতি সরল, অর্থ দরকারি কিন্তু সর্বাধিক দামি নয়। খাঁটি দৌলত হল যা ব্যক্তির অন্তরে বাঁচে। ব্যক্তির মূল্যায়ন তার জমানো টাকা দিয়ে নয়, বরং তার চরিত্র দিয়ে মাপা হয়। বর্তমানে আপনি নিজেকে একটি প্রশ্ন ছুড়ুন, আপনি যদি রাহুলের অবস্থানে থাকতেন তবে কি আপনি নিজেকে শোধরাতে পারতেন? এবং আপনি যদি অঞ্জলির অবস্থানে থাকতেন তবে কি কোনো প্রত্যাশা ব্যতীতই অপরকে সহায়তা দিতেন? এই কাহিনীকে যদি আপনার অন্তর নাড়িয়ে থাকে তবে এটি আপনার সঙ্গী ও স্বজনদের মাঝে নিশ্চয়ই বিলিয়ে দিন, যেন এই নীতিবাক্যটি অধিক সংখ্যক জনতার মাঝে ছড়াতে পারে যে এই দুনিয়ায় সহমর্মিতা আজও টিকে আছে। এমন মন ছোঁয়া কাহিনী শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কন্টেন্টটি চমৎকার ঠেকলে লাইক দিন ও কমেন্ট বক্সে নিশ্চয়ই জানান, সহমর্মিতাই সর্বাধিক দামি দৌলত।